অরূপ বিশ্বাস নীতিগতভাবে নৈতিক দিক থেকে পদত্যাগ করলেন, কিন্তু অরূপ বিশ্বাসের পদত্যাগ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেতে সপাটে গণতন্ত্রের থাপ্পড় মারা হলো। থাপ্পড় মেরে বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা, ওনার বিন্দুমাত্র লজ্জা নেই। লজ্জা থাকলে, নীতি থাকলে, আদর্শ থাকলে তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে পদত্যাগ করতেন। এটা ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করা মানে, ক্রীড়ামন্ত্রীর মাথার উপর কি আছেন? মুখ্যমন্ত্রী। একটা আইন তো আছে, একটা সংবিধান তো আছে, সংবিধানের নির্দিষ্ট বিধান আছে। সেই বিধানে বলা আছে রাজ্য মন্ত্রিসভার মূল মাথা তিনি হলেন মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট সদস্য, প্রত্যেকটা ক্যাবিনেট সদস্যের মূল মাথা, মূল চালিকা শক্তি তিনি হলেন মুখ্যমন্ত্রী, মানে ক্যাবিনেটের মূল মাথা মুখ্যমন্ত্রী। আবার রাজ্যপাল ক্যাবিনেটের পরামর্শ মতো চলেন। এটা আইনের বিধান, সংবিধানের বিধান। আমরা যারা আইনজীবী এটা আমরা জানি। সুতরাং মুখ্যমন্ত্রী তো মন্ত্রিসভার মূল মূল মাথা। তাহলে মুখ্যমন্ত্রীকেও পদত্যাগটা করতে হবে নীতিগতভাবে, আদর্শগতভাবে। তার কারণ তার দ্বারা নিয়ন্ত্রিত, তার দ্বারা পরিচালিত তার মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করছেন দায় স্বীকার করে। তাহলে সেই দায়টা কি মন্ত্রিসভার মূল মাথা মুখ্যমন্ত্রীর ঘাড়ে গিয়ে বর্তায় না? নীতি আদর্শগতভাবে, সাংবিধানিকভাবে, আইনতভাবে। এই জায়গাটাতেই বোঝানোর চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন আমিও আইনজীবী, আমারও আইনের ডিগ্রি আছে। উনি তো আইন পাস করেছেন, আইন গ্রাজুয়েট, ল গ্রাজুয়েট। তাহলে নিশ্চয়ই উনিও আইনটা, সংবিধানটা জানেন আমাদের মতো, জানেন, আশা করবো জানেন। সুতরাং ওনারা পদত্যাগ করাটা উচিত নীতিগতভাবে, আদর্শগতভাবে, সাংবিধানিকভাবে। তার কারণ আমি যদি একটা কমিটি, একটা গোষ্ঠীর মূল মাথা হই, আমার দ্বারা পরিচালিত, আমার দ্বারা নিয়ন্ত্রিত আমার বাকি সদস্যরা যদি কোনো রকম ভাবে অন্যায় করেন, সেই অন্যায়ের দায় যারা ঘাড়ে পেতে নেয়, তাহলে সেই দায়টার 50% দায় আমার ঘাড়ে এসেও বর্তাচ্ছে। আন্তর্জাতিক লেভেলের একটা খুব বড় মাপের তারকা, এটা নতুন করে বলার কিছু প্রয়োজন হয়ে ওঠে না। কিন্তু একটা পৃথিবী বিখ্যাত, বিশ্ববিখ্যাত তারকা আমাদের দেশে আসলেন, আমাদের বাংলাতে আসলেন। কিন্তু উনি ওনার মতো করে, ওনার যারা ভক্ত, যারা অনুগামী, অনুরাগী, যারা শুভাকাঙ্ক্ষী, তাদের সঙ্গে উনি বিন্দুমাত্র মানে কোনো রকম কিছু প্রকাশ করতে পারলেন না। তারা ওনাকে দেখতে পেলেন না, উনি তাদেরকে দেখতে পেলেন না। সুতরাং এটা খুব বড় একটা মেসি ভক্তদের কাছে খুব যন্ত্রণার কারণ। এবং সেদিনকে যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ঘটনাটা ঘটেছে, যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, এই যে একটা মানে একটা সরকারি অব্যবস্থা, যদিও সেটা বেসরকারি কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেটাকে অর্গানাইজ করেছিল, তবুও তো একটা আইন শৃঙ্খলা তো রাষ্ট্রের দায়িত্ব, আইন শৃঙ্খলা তো রাজ্যের দায়িত্ব, রাজ্য নিয়ন্ত্রণ করে। সেই দিক থেকে দেখতে গেলে একটা সরকারি অব্যবস্থা, একটা সরকারি যে একটা ব্যবস্থার যে একটা দুরাবস্থা, সেটা চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই যে আমাদের বাংলা থেকে মেসি একটা ফিরে গেলেন, বা মেসি যে গেলেন, এটা নিয়ে সব থেকে বড় পিসিকে প্রশ্ন করলে, পিসির মুখের সামনে বুমটা ধরলে পিসি মনে হয় মেসিকে নিয়ে উত্তর দিতে পারতেন। কিন্তু এখন যেটা দেখলাম, বা আগে কতদিন যেটা দেখতে পেলাম, যে একটা অস্থির, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো। হাজার হাজার টাকা দিয়ে মেসি ভক্তরা তারা টিকিট কাটলেন, তারা গেলেন, তারা মেসিকে দেখতে গেলেন, শুভাকাঙ্ক্ষীরা তারা দেখতে পেলেন না। তারা দেখতে পেলেন কাকে? অরূপ বিশ্বাসকে। তারা দেখতে পেলেন কাকে? শুভশ্রীকে। তারা দেখতে পেলেন বিজেপির এমএলএ অশোক দিন্দাকে। সুতরাং এই যে একটা রাজনৈতিক ব্যক্তিত্বগুলোকে যারা নির্বাচনে নির্বাচিত করেছেন, তাদের উচিত ছিল তাদের নির্বাচনী কেন্দ্রেতে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করা। তাদের এলাকার মানুষগুলো, সাধারণ ভোটারগুলো তাদেরকে দেখতে পাচ্ছেন না বছরের পর বছর, দিনের পর দিন। আর তারা ওই যুবভারতী ক্রীড়াঙ্গনাতে এসে মেসির কোলে উঠে পড়ার একটা এমন পরিস্থিতি। তাদেরকে আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম, যে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করছে কাদেরকে? যারা ইয়াং যুবক যুবতী, তরুণী, যাদের একটা খেলার প্রতি, ফুটবলের প্রতি একটা তীব্র আবেগ রয়েছে। সেই আবেগ, যারা মেসি ভক্ত, তারা মেসিকে দেখতে এলেন, আর এসে মার খেয়ে বাড়ি পর্যন্ত ফিরে গেলেন। এই একটা রাজ্য, পশ্চিমবঙ্গ একটা এমন পৃথিবীর মধ্যে রাজ্য, যেই রাজ্যে মার খেতে গেলেও টিকিট কাটতে হয়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা, কলকাতাটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা এমন রাজ্যে পরিণত করেছেন, কেলেঙ্কারির দিক থেকে, অপশাসনের দিক থেকে পৃথিবীর মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে মার খেতে গেলেও হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এই যুবভারতীর গত কয়েকদিন আগেকার ঘটনাটা চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল, এবং এটাকেই প্রমাণিত করলো। আজকে যেটা দেখতে পেলাম, যে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী, উনি পদত্যাগ করেছেন, শুনতে পাচ্ছি পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ করার দাবিটা নৈতিক দাবি ছিল। ওনার পদত্যাগ করার দাবিটা বাংলার মানুষের একত্রিতভাবে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলছি না, বাংলার মানুষের সংঘবদ্ধভাবে, বাংলার যুবক যুবতীদের, বাংলার তরুণ তরুণীদের একই কণ্ঠে একটাই স্বর ছিল, যে অরূপ রায় বিশ্বাসের পদত্যাগ করতে হবে। শুধুমাত্র অরূপ বিশ্বাস নয়, অরূপ বিশ্বাস যেহেতু মন্ত্রিসভার সদস্য, ক্রীড়ামন্ত্রী, ওনাকে যেমন পদত্যাগ করতে হবে, তেমন ঠিক একইভাবে মন্ত্রিসভার পশ্চিমবঙ্গ ক্যাবিনেটের যিনি মূল মাথা, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকেও পদত্যাগ করতে হবে। সুতরাং অরূপ বিশ্বাস নীতিগতভাবে নৈতিক দিক থেকে পদত্যাগ করলেন, কিন্তু অরূপ বিশ্বাসের পদত্যাগ আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেতে সপাটে গণতন্ত্রের থাপ্পড় মারা হলো। অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য, অন্যতম ক্যাবিনেট সদস্য, ক্রীড়ামন্ত্রী। উনি পদত্যাগ করে পরোক্ষে
মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সপাঠে গণতন্ত্রের চর মারলেন। তার কারণ এর আগে 2011 সালের পর থেকে আজকে পর্যন্ত যেভাবে পশ্চিমবঙ্গের মাটিতে একের পর এক একাধিক ঘটনা ঘটেছে, নির্লজ্জের মতো ঘটনা ঘটেছে, অত্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছে, আমাদের চোখে আঙুল দিয়ে একের পর এক ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে, লজ্জিত করেছে, বাংলাকে তোলপাড় করেছে। আরজি করের মতো ঘটনা, তখন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জায়গাতে পুলিশের বর্বরতা, পুলিশের নৃশংসতা চোখে আঙুল দিয়ে বাংলার মানুষকে উদ্বিগ্ন করেছেন। পুলিশ মন্ত্রী তখনও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। সুতরাং অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন নৈতিকভাবে। আমি অরূপ বিশ্বাসের আশা করি শুভ বুদ্ধির চেতনা হয়েছে, শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং বাংলার মানুষের ক্ষোভ বিক্ষোভ বুঝতে পেরেছেন, ওই জন্য পদত্যাগ করেছে নীতিগতভাবে আদর্শগতভাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গালেতে মুখেতে অরূপ বিশ্বাস পদত্যাগ করে সপাঠে গণতন্ত্রের থাপ্পড় মেরে বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা, ওনার বিন্দুমাত্র লজ্জা নেই। লজ্জা থাকলে, নীতি থাকলে, আদর্শ থাকলে তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে পদত্যাগ করতেন, এটা প্রমাণ করে দিলেন। 15 বছরে তৃণমূল সরকারের আমলে আমরা দেখিনি কোনো মন্ত্রীকে জেলে যেতে দেখেছি, তবে পদত্যাগ করতে দেখলাম, এই প্রথম পদত্যাগ করলেন। ওই জন্যই তো বললাম যে নীতিগতভাবে আদর্শগতভাবে অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। পদত্যাগ করে বাংলার মানুষের যে ক্ষোভ, যে যন্ত্রণা, যে একটা মানে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল মেসিকাণ্ডটা নিয়ে, সেটা উনি মনে করেছেন, ওনাকে নির্দিষ্টভাবে দায়ী করা হয়েছে এবং উনি দায়ীও। শুধুমাত্র পদত্যাগ করলেই দায় এড়িয়ে যাওয়া যায় না, ওনাকে বিচার বিভাগীয় অর্থাৎ একটা কমিটি তৈরি করে প্রাক্তন বিচারপতিদের কমিটির মাথা আছেন, সেই একটা তদন্ত হচ্ছে। আশা করব আগামী দিনে পুলিশ এবং কমিটি ওনাকেও তলব করবেন, ওনাকেও শোকজ করবেন, ওনাকে ডেকে পাঠাবে, তদন্তের আওতায় উনিও থাকবেন। মুখ্যমন্ত্রীর তো একের পর এক ব্যস্ততা আছে, তাহলে কি মুখ্যমন্ত্রীও এই দায়গুলো নিয়ে পদত্যাগ করতে আমি তো ওটাই বললাম যে ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করা মানে ক্রীড়ামন্ত্রীর মাথার উপর কি আছেন? মুখ্যমন্ত্রী। একটা আইন তো আছে, একটা সংবিধান তো আছে, সংবিধানের নির্দিষ্ট বিধান আছে, সেই বিধানে বলা আছে রাজ্য মন্ত্রিসভার মূল মাথা তিনি হলেন মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট সদস্য, প্রত্যেকটা ক্যাবিনেট সদস্যের মূল মাথা, মূল চালিকা শক্তি তিনি হলেন মুখ্যমন্ত্রী, মানে ক্যাবিনেটের মূল মাথা মুখ্যমন্ত্রী। আবার রাজ্যপাল ক্যাবিনেটের পরামর্শ মতো চলেন, এটা আইনের বিধান, সংবিধানের বিধান, আমরা যারা আইনজীবী এটা আমরা জানি। সুতরাং মুখ্যমন্ত্রী তো মন্ত্রিসভার মূল মূল মাথা, তাহলে মুখ্যমন্ত্রীকেও পদত্যাগটা করতে হবে নীতিগতভাবে আদর্শগতভাবে। তার কারণ তার দ্বারা নিয়ন্ত্রিত, তার দ্বারা পরিচালিত, তার মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করছেন দায় স্বীকার করে, তাহলে সেই দায়টা কি মন্ত্রিসভার মূল মাথা মুখ্যমন্ত্রীর ঘাড়ে গিয়ে বর্তায় না নীতি আদর্শগতভাবে, সাংবিধানিকভাবে, আইনতভাবে? এই জায়গাটাতেই বোঝানোর চেষ্টা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন আমিও আইনজীবী, আমারও আইনের ডিগ্রি আছে, উনি তো আইন পাস করেছেন, আইন গ্রাজুয়েট, ল গ্রাজুয়েট, তাহলে নিশ্চয়ই উনিও আইনটা, সংবিধানটা জানেন আমাদের মতো, জানেন, আশা করবো জানেন। সুতরাং ওনারও পদত্যাগ করাটা উচিত নীতিগতভাবে, আদর্শগতভাবে, সাংবিধানিকভাবে। তার কারণ আমি যদি একটা কমিটি, একটা গোষ্ঠীর মূল মাথা হই, আমার দ্বারা পরিচালিত, আমার দ্বারা নিয়ন্ত্রিত, আমার বাকি সদস্যরা যদি কোনো রকম ভাবে অন্যায় করেন, সেই অন্যায়ের দায় তারা ঘাড়ে পেতে নেয়, তাহলে সেই দায়টার 50% দায় আমার ঘাড়ে এসেও বর্তাচ্ছে নীতি, আদর্শ, সাংবিধানিক, আইনতভাবে। দেখলাম এই ঘটনা, এই দায় নিয়ে ওনাকে পদত্যাগ করতে হবে। ঘটনা ঘটার পরে উনি দেখলাম অনেকেই বলছে যে 15 বছর পর মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছে টুইটারে, সোশ্যাল মিডিয়ায়, তারপরেও কেন আমরা মেসির ঘটনাটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি উনি যুবভারতী ক্রীড়াঙ্গনে যাচ্ছিলেন, যখন দেখলেন যে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, ওনার পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছেন না এবং ওনার মন্ত্রীরা, ওনার আমলারা সেখানেতে গিয়ে একটা পরিস্থিতি বেগতিক করে দিয়েছে, একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছেন। তখন উনি মাঝপথ থেকে ওনার পাইলট, ওনার একে ঘুরিয়ে নিয়ে, আপনার পাইলট কারকে ঘুরিয়ে নিয়ে, কনভয়কে ঘুরিয়ে নিয়ে উনি আবার কালীঘাটে টালির চালাতে গিয়ে প্রবেশ করেছেন। এখন মুখ্যমন্ত্রী টুইটারেতে তড়িঘড়ি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন। ওনার ক্ষমা চাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটারে ক্ষমা চেয়েছেন, ওনার ক্ষমা চাওয়াটা ওনার ক্ষমা চাওয়া নয়, ওই ক্ষমা চাওয়াটা হলো পশ্চিমবঙ্গের 9 কোটি মানুষের ক্ষমা চাওয়া। আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আমরা যারা পশ্চিমবঙ্গের সাধারণ অধিবাসী, আমাদের ক্ষমা চাওয়া। এই লজ্জাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা নয়, এই লজ্জাটা আমাদের বাঙালির লজ্জা, বঙ্গবাসীর লজ্জা, বাংলার মানুষের লজ্জা। আমরা কি ওনাকে অনুমতি দিয়েছি যে এইরকম বিশৃঙ্খলা তৈরি করতে? আমরা কি ওনাকে পারমিশন দিয়েছি ওনার পুলিশ যেন অব্যবস্থা তৈরি করেন? আমরা কি ওনাকে অনুমতি দিয়েছি যে ওনার মন্ত্রীরা, ওনার আমলারা গিয়ে পুরো যুবভারতী ক্রীড়াঙ্গনকে ঘিরে রাখবেন, মেসিকে ঘিরে রাখবেন, ফেভিকলের মতো সেরে থাকবেন? অনুমতি দিইনি। তেমন আমরা এই অনুমতিও দিইনি যে ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওনার ক্ষমা চাওয়া, ওনার দুঃখ প্রকাশ করা আসলে বাঙালির ক্ষমা চাওয়া, বাঙালির লজ্জা, বঙ্গবাসীর লজ্জা, বাংলার মানুষের লজ্জা। সুতরাং এই লজ্জা ওনাকে কে অনুমতি দিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য? ওনাকে কে পারমিশন দিয়েছেন বাংলার আবেগকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য? আবার গতকালকে আমাকে এক নদিয়া থেকে একজন সাধারণ মানুষ ফোন করেছিলেন গতকালকে, দেউগিলাবু এই পরিস্থিতি, আমাদের এখানে এরকম পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন এই যুবভারতী ক্রীড়াঙ্গনের ইস্যুটা নিয়ে। আমি গতকালকেই আমার ফেসবুক প্রোফাইলেতে পোস্ট করেছি।
যে কলকাতার পুলিশ, বিধাননগরের পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন যে কারা কারা যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে, স্টেডিয়ামের দিকে কারা কারা স্টেডিয়ামমুখী হয়েছিলেন, যারা স্টেডিয়ামের ভেতরে ছিলেন, যারা বাইরে ছিলেন, প্রত্যেককে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে একাধিক জনকে গ্রেপ্তার করেছেন। পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশ, বিধাননগরের পুলিশ নিজেদের সক্রিয়তা, নিজেদের অ্যাক্টিভিটি, নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করার জন্য এখন নির্বিচারে, আমি আশঙ্কা করছি আইনজীবী হিসেবে, কয়েক হাজার নিরীহ সাধারণ মানুষকে যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন মেসিকে দেখতে, মেসি ভক্তরা, তাদেরকে গ্রেপ্তার করবেন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করবো, মানে একটা সচেতনতার বার্তা দেবো, যারা যারা সেদিনকে স্টেডিয়ামমুখী হয়েছিলেন, যারা যারা স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে ছিলেন, তারা অত্যন্ত সজাগ এবং সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবেন না, বিপদ আশেপাশেই ঘুরছে। সুতরাং পুলিশ যেভাবে অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, সিসিটিভি ফুটেজ মানে একদম নিখুঁতভাবে খুঁটিয়ে দেখছেন, তলব দেখছেন, দেখে ওদেরকে চিহ্নিত করছেন। এখন পুলিশ তো আর প্রকৃত অপরাধীদেরকে ধরতে পারবেন না, এখন সাধারণ যারা মেসি ভক্তরা গিয়েছিলেন স্টেডিয়াম পর্যন্ত, তাদেরকে ধরে একটা জামিন অযোগ্য ধারাতে দিনের পর দিন ধরে অনির্দিষ্টকাল ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। সুতরাং খুব সতর্ক থাকার জন্য অনুরোধ করব।